শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সিটিসেল তারকা কথনে। আর আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন বছর তো শুরু হয়ে গেল, অলরেডি 2 মাস প্রায় যায়। কেমন ছিল এবছরের শুরুটা? বছরের শুরুটা আসলে দেশের সবার যেরকম ছিল আমাদেরও তাই, রাজনৈতিক অস্থিরতার কারণে যেরকম হয় আর কি। তো এখন মোটামুটি সবকিছুই স্থিতিশীল হয়েছে, সো আমরাও মোটামুটি এখন হ্যাপি। নতুন কাজ কি শুরু করা হয়েছে? নতুন এবছরে আমি বেশ কিছু কাজ শুরু করছি, তার মধ্যে অন্যতম হচ্ছে মাহফুজ আহমেদের পরিচালনায় চ্যানেল আইতেই যাচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আচ্ছা। এই নাটকটি শুরু করেছি। তারপরে জয়িতা নামে একটি ধারাবাহিক নাটক শুরু করেছি লুৎফুন্নাহার মৌসুমীর। সুখী ভালোবাসা কারে কয়েকটি ধারাবাহিক শুরু করেছি, আরও বেশ কিছু কাজ শুরু করেছি। আচ্ছা, আমাদের ছোট নদীতে আপনাকে আমরা কি ক্যারেক্টারে পাচ্ছি? আচ্ছা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকে আমি একজন মফস্বল সাংবাদিকের চরিত্র অভিনয় করছি। আর মানে এর আগে একটু বলে নেওয়া প্রয়োজন, মাহফুজ আহমেদ ওনার পরিচালনা আমি প্রথম কাজ করি চৈতা পাগল নাটকে। আচ্ছা। সেটাও ওই চ্যানেল আইতে গিয়েছিল এবং নাটকটি মানে ভয়ঙ্কর জনপ্রিয় হয়েছিল এবং আমার চরিত্রটাও মানুষ অসম্ভব পছন্দ করেছিল। তো মাহফুজ ভাইয়ের সাথে কাজ করতে গেলে যেটা হয় যে মাহফুজ ভাই হচ্ছে আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর আমাদের দেশে, আমার অভিজ্ঞতা থেকে। তার কারণ হচ্ছে মাহফুজের প্রত্যেকটা চরিত্র এবং গল্পটাকে এমনভাবে উনি দৃশ্যায়নটা করে এবং স্টোরি টেলিং যেটাকে বলি আমরা, তো অসাধারণভাবে করে যে মানুষ প্রত্যেকটা চরিত্র এবং দৃশ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে ব্যাপারটা আসলে এই। সেই জায়গা থেকে মাহফুজের সাথে কাজ করা মানে সব দিক থেকে অনেক বেশি এক্সাইটিং। সে কারণেই আমি মানে সবসময় উদ্গ্রীব হয়ে থাকি মাহফুজ ভাইয়ের সাথে কাজ করার জন্য। আচ্ছা। তো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকেতে মাহফুজ ভাই আমাকে যখন ডাকলেন, তখন আসলে উনিও ঠিক করে উঠতে পারেনি যে আমাকে ঠিক কোন চরিত্রটা দেবেন। আচ্ছা। যেটা চৈতা পাগলও হয়েছিল, আমাকে একটি চরিত্র দেওয়ার পর বললো যে না, তুমি এটা না, এই চরিত্রটা করো, যে চরিত্রে এর আগে কখনো আমি অভিনয় করিনি। তো মাহফুজ ভাই অ্যাজ এ ডিরেক্টর মানে প্রত্যেকটা অভিনেতাকে একটু অন্যভাবে দেখার যে চেষ্টা এবং তার ভেতরের যে জায়গাগুলো আছে সেগুলোকে বের করে আনার যে চেষ্টাটা, এটা সবসময় থাকে। তো সে কারণে অনেক চিন্তাভাবনা করার পর আমাকে উনি এই নাটকে দিলেন হচ্ছে মফস্বল সাংবাদিক একটি চরিত্র। এবার কি মফস্বল সাংবাদিক চরিত্রে কি এইবারই আপনি প্রথম কাজ করছেন, এরকম কোনো বিষয়? এই ধরনের চরিত্র আগে কখনো অভিনয় করিনি। আচ্ছা। মানে উনি মানে আমি জানি না ঠিক কেন মানে আমাকে সবসময় উনি প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেন। এক একটি দৃশ্যমান হচ্ছে এক একটি যুদ্ধ, মানে এরকম একটা জায়গায় মানে মাহফুজের সাথে কাজ করতে গেলে হয়। তো সেক্ষেত্রে মানে এই নাটকে কাজ করতে গেলে এবং চৈতা পাগলও তাই হয়েছিল যে প্রত্যেকটা দৃশ্য মানে হচ্ছে এক একটা যুদ্ধ ছিল আমার জন্য। প্রতি মুহূর্তে মাহফুজ ভাই আমাকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেন। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, কিন্তু একজন দর্শক আছেন আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম কল করেছেন, তার কলটি একটু নিতে চাই। অবশ্যই। হ্যালো। সম্ভবত লাইনটি কেটে গেছে, আপনি আরেকটিবার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি কথা বলছিলেন মাহফুজ ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকেতে যে করছি মফস্বল সাংবাদিক আমি। আমার নাম ফরিদ আলী, ফরিদ বাঙালি। ফরিদ বাঙালি। তো আমি একটি মোটরসাইকেল চালিয়ে পুরো এলাকা ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করি এবং টিপিক্যাল মফস্বল সাংবাদিকদের কিছু চরিত্র আছে, ঠিক সেই রকমই একটি চরিত্র, ভালো মন্দ সবকিছু মিলিয়ে এবং একেবারেই অন্যরকম। এবং আমি আমি মানে নাটকটি দেখলে সবাই বুঝতে পারবেন, আপনিও বুঝতে পারবেন। আমার একটু জানতে ইচ্ছা করছে, মাহফুজ ভাই আপনাকে যেভাবে করে ডিফারেন্ট ডাইমেনশনে দেখার চেষ্টা করেন প্রতিবারই, আপনি বলছিলেন একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন আপনার জন্য। আপনার কি মনে হয় আপনি আসলে চ্যালেঞ্জগুলো নিয়ে প্রপারলি তাকে আসলে স্যাটিসফাইড করতে পারেন কিনা? কিন্তু দর্শক মনে হয় লাইনটি পেয়ে গিয়েছেন, তার আগে আমি লাইনটি যেহেতু পেয়েছি সো কলটি নিতে যাচ্ছি। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, শুভ দুপুর। কে বলছেন? হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি তামান্না আফরোজামান বলছি। জি, তামান্না আফরোজামান, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। রওনক হাসান, আপনাদেরকে খুবই ভালো লাগছে, কারণ আমি আপনার যে নাটকটা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আমি এটার প্রথম পর্ব থেকেই দেখছি, খুবই ভালো লাগছে। মাহফুজ আহমেদ সবসময় একটা নতুন মাত্রা যোগ করে থাকে নাটকে, যেটা কিনা আমাদের একটা আলাদা মজা দেয়, কিন্তু চরিত্রটা আমরা যদি আমাদের সামনে দেখতে পাই তাহলে তেমন একটা গ্রহণযোগ্য হয় না, যেটা কিনা মিশা সওদাগর করছেন। আপনার চরিত্রটা খুব ভালো লাগছে।
আপনি যদি আমাদের সামনে চলচ্চিত্র পরিচালনা নিয়ে আসেন তাহলে খুব ভালো হবে, কারণ প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে আপনি যখন কোনো কিছু উপস্থাপন করেন তখন একদম সরাসরি ভেতর থেকে করেন। তাহলে তামান্না আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলবো, একটু অপেক্ষা করুন। তার মানে হচ্ছে এই যে আজকে সিটিসেল তারকা কথনের সামনে থেকে কিন্তু উঠে যাওয়া যাবে না। আর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নিয়ে যখন এত কথা হচ্ছে, আমি চাই আমাদের দর্শকদেরকে আজকের এই আয়োজনে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকের কিছু অংশ দেখাতে। চলুন সেই ফাঁকে আমরা একটু দেখে নিই। অবশ্যই। আমার টাকা ফেরত দাও। কিল্লাই এটা কি? আর এন্টি গ্রুপের কাম মন্নানের লোক আর ক্যাশ আসছিল, এত চাবি দিছে আর কান্দে বন্দুক রেখে আপনারা গুলি করছে। তোমার কামটা কি? আমি চেষ্টা করছি। কাম হয় নাই? যে তোমার যে টাকা পয়সা দিছি কড়া ঘন্টা হিসাব করে ফেরত দাও। এরকম করলে আমরা ফরওয়ার্ড করবেন কেমনে? আমরা যদি কলা কথা খেপি যান তোর তাই আমরা লোক থাকতে পারতাম না। দরকার নাই তোমার আমার। আচ্ছা, বাংলাদেশে এমন কোন জায়গা দেখছেনি যে জায়গায় অ্যান্টি গ্রুপ নাই? বাংলাদেশ কি লাই পৃথিবীর যে কোনো প্রান্তে যে জায়গায় বাঙালি আছে সেই জায়গায় অ্যান্টি গ্রুপ আছে। গ্রুপ মানে অ্যান্টি গ্রুপ, অ্যান্টি গ্রুপ স্যার পলিটিক্স হয়নি। হ্যাঁ, আপনি ফাঁকা ময়দানে কেমনে খেলবেন? খেলতে তো প্লেয়ার লাগবে, অ্যান্টি প্লেয়ার লাগবো, লাগতো না? আরে মিয়া, আপনি মিয়া পলিটিক্সে সরাই সরাই রসদের কি জানেন না? আপনি এদের পলিটিক্স করতো এত সোজা কেন? সম্মানিত দর্শক, আমরা দেখছিলাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকের কিছু অংশ। সেখানে আমরা দেখছিলাম আপনি আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষা কেমন লাগছিল? বা এটি তো আর কি বিশাল চ্যালেঞ্জ। হ্যাঁ, এর আগে আমি ওই চৈতা পাগলে নোয়াখালীর ভাষায় কথা বলেছি, এবং এটি হচ্ছে তারপরের কাজ। তো আঞ্চলিক ভাষায় কাজ করতে গেলে আসলে যেটা হয়, মানে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে ওইখানে যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা। আচ্ছা, যে আমি ওই অঞ্চলের মানুষ, সেটা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তৈরি করা। আর আরও একটি বিষয় থাকে, সেটা হচ্ছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলি আমরা থিয়েট্রিক্যাল ভাষায়, যে একেবারে পুরোপুরি আঞ্চলিক ভাষায় কথা বললে হয়তো শুধু ওই অঞ্চলের মানুষটি বুঝতে পারে, বাকি অঞ্চলের মানুষ হয়তো অনেক কিছুই বুঝতে পারে না। তো সেই জায়গা থেকে তৃতীয় ভাষা তৈরি করাটা খুব জরুরি হয়ে দাঁড়ায়, আঞ্চলিকতা রেখে এবং কমিউনিকেটিং। সো এটা সবসময় খুবই ডিফিকাল্ট। এবং আমার কাছে অ্যাজ অ্যান অ্যাক্টর, অভিনেতা হিসেবে মনে হয় যে আমি যখন যে কাজটি করব সেটি প্রপারলি এবং আমার সর্বোচ্চ দিয়েই করতে হবে, আদারওয়াইজ হবে না। মানে আর অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এটা বিলিভ করি যে নাথিং ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, আমি বিথি বলছি ঢাকার মিরপুর থেকে। জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। আচ্ছা, রানুক হাসান, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপনি আমার খুবই প্রিয় একজন অভিনেতা। আপনার মাই এমিল লাইফ, লেট লতিফ, এগুলো আমার খুবই প্রিয় নাটক ছিল, খুবই ভালো লাগতো আপনার অভিনয়। তা আপনার লেখা নাটকও ভালো লাগে। তা আমার জানতে ইচ্ছা হচ্ছে যে আপনি ফিল্মে কি কোনো কাজ করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসলে এটা একেবারেই উনি আমার খুব মনের কথাই বলেছেন, যে আমি এই মুহূর্তে আমি খুব উদ্গ্রীব হয়ে আছি ফিল্মে অ্যাক্টিং করার জন্য, সিনেমা অ্যাক্টিং করার জন্য। এবং নাটকে কাজ করি আমি নিয়মিত, কিন্তু একটা বিশাল ক্যানভাস, এবং সবাই জানে এবং সবাই বলে যে ফিল্ম হচ্ছে দ্য আলটিমেট ডেস্টিনেশন। আমরা সবাই আসলে সিনেমায় কাজ করতে চাই, এবং এই মুহূর্তে আমি খুবই সিরিয়াস এবং আমি খুব উদ্গ্রীব। আমি সিনেমায় কাজ করব এবং সেই প্রস্তুতি চলছে, এবং দু একজনের সঙ্গে কথাবার্তাও হচ্ছে। কোনো চরিত্র কি পছন্দ করা আছে যে আমি এই চরিত্রটি পেলে অবশ্যই করব, বা আমি স্বপ্ন দেখি এই চরিত্রটি করার? টেলিভিশনে বা সিনেমায় আসলে আমি কখনো ভাবে ভাবিনি। যেই চরিত্রে অভিনয় করলে আমার ভালো লাগবে, সেটা যে কোনো ধরনের চরিত্র হতে পারে। যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এখানে চরিত্রটি ঠিক নায়কোচিত নয়, খুবই টিপিক্যাল একটি চরিত্র, কিন্তু সেই জায়গা থেকেও আসলে যে কোনো চরিত্রই হোক না কেন, কাজ করার সুযোগ থাকলে এবং নিজেকে প্রমাণ করার সুযোগ থাকলে আমার কোনো আপত্তি নেই। অভিনয়ের পাশাপাশি আমরা তো আপনাকে একজন নাট্যকার হিসেবে পেয়েছি, একজন নির্মাতা হিসেবে পেয়েছি, নাটক নির্মাতা। আসলে তিনটি কাজই আপনি করেছেন, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? আসলে আমি মূলত অভিনেতা, আমি মনের প্রাণে সবসময় চেয়েছি অভিনেতা হওয়ার জন্য, সুতরাং অভিনয় হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা। আর লেখালেখিটা এক সময় আমি করেছি, ছোটবেলা থেকেই ছড়া কবিতা লেখার অভ্যেস ছিল। সেই জায়গা থেকে একটা সময় যখন টেলিভিশনে অভিনয় করতে চাইতাম, কিন্তু আমাকে কেউ অভিনয় নিত না।
এবং নীলও খুব অকিঞ্চিতকর চরিত্র, নায়কের বন্ধু, নায়িকার ব্যাগ ছিনতাইকারী, মাস্তান, এই ধরনের ছোটোখাটো চরিত্রে অভিনয় ডাকতো। তো এরকম কয়েকটি কাজ করার পর মনে হলো যে না, আসলে এটা আমার কাজ নয়। আর যেহেতু নাটক ছাড়া আর কিছুই করতে চাই না, লিখতে যেহেতু পারি, একটু নাটক লিখে দেখি, এবং তখন আমি নাটক লিখলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাকে নাট্যকার বানিয়েছে কিন্তু চ্যানেল আই। আচ্ছা, চ্যানেলে আমার প্রথম প্রচারিত নাটক হচ্ছে বয়স যখন 21, ধারাবাহিক নাটক, এবং অনেক জনপ্রিয় হয়েছিল সেই সময়। অনেক জনপ্রিয় একটি ওই নাটক। নাটকটি আমাকে নাট্যকার বানিয়ে দেয়, এবং আমি এই জন্য ভীষণ কৃতজ্ঞ চ্যানেলের কাছে। এবং তখন একেবারে নতুন নাট্যকার আমি, এবং ইবনে হাসান খান, হাসান ভাই, উনি ওই মুহূর্তে রাজি না হলে হয়তো এত সহজে আমার নাট্যকার হওয়া হতো না। তো বয়স যখন 21 দিয়ে আমার নাট্যকার হওয়ার পথটা শুরু। পরবর্তীতে আপনি তো আরো অনেক জনপ্রিয় নাটকের স্ক্রিপ্ট দিয়েছেন আমাদেরকে, চিত্রনাট্য করেছেন, পাশাপাশি ডিরেকশনে দিয়েছেন। এই মুহূর্তে এখন আমি কোনো ডিরেকশনটা পরিকল্পনা আছে কিনা? আসলে খুবই মানে শখের বসেই করেছিলাম। মাত্র 3টি নাটক আমি ডিরেকশন দিয়েছি। ডিরেকশনটা আসলে নিয়মিত করবার কখনো ইচ্ছে নেই, মাঝে মাঝে হঠাৎ মন চাইলে হয়তো করি। আর সামনেও হয়তো খুব একটা ইচ্ছে নেই নাটক বানানো, তবে আমি স্বপ্ন দেখে আমি একটা সিনেমা বানাবো, সেটা যখনই হোক। আচ্ছা, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, তার কলটি একটু নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? অধরা বলছিলাম ফরিদপুর থেকে। আপু ভালো আছো? এই তো অধরা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। অধরা, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ। ভাইয়া, প্রথমে বলতে চাচ্ছি যে যে কথাটা হচ্ছিল যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আসলেই মানে আপনি নোয়াখালীর ভাষাটা এত মানে সুন্দরভাবে প্রয়োগ করেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে বলতে চাচ্ছি যে আপনি আরেকটাও মানে নাটকে নোয়াখালী ভাষা প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে নোয়াশাল। আমার ভীষণ ভালো লাগে। মানে অরিজিনালি আপনাদের দেশের বাড়ি কোথায় আমি জানতে চাচ্ছি। আচ্ছা। আর জানতে চাচ্ছিলাম আপনার নাটকে মানে অভিনয়ে জীবন কিভাবে শুরু হয়েছিল। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লায়, আমার বাড়ি নোয়াখালী না। আর হচ্ছে আমি নাটকটা শুরু করেছি থিয়েটারের মাধ্যমে, থিয়েটার দিয়ে আমার অভিনয় যাত্রা শুরু। হ্যাঁ অধরা, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, এবার আমার পালা। বলছিলেন চলচ্চিত্র ডিরেকশন দেওয়ার খুব ইচ্ছা আছে, এখন কি ভাবা হয়েছে চলচ্চিত্র যদি ডিরেকশন দেওয়া হয়, কখনো যদি সুযোগটি আসে, তাহলে আপনি চরিত্রায়নগুলো কিভাবে করবেন, বা কাহিনী কি পছন্দ করা হয়েছে কিনা? আসলে মানে সিনেমা বানানোর ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই জরুরি, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে গল্প, স্টোরিটা মানে আমি যেরকম গল্প বলতে চাই, আমি যেভাবে সিনেমা ভাবতে চাই, তো সেভাবেই আসলে করতে হবে। এবং সেটা অনেক 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 পরিকল্পনা এবং সময় এবং ধৈর্য এবং অনেক কিছুর ব্যাপার। তো সেটা অনেক সময় সাপেক্ষ। তবে এই মুহূর্তে আমি ভীষণ উদ্গ্রীব হচ্ছে আমি সিনেমায় অভিনয় করার ব্যাপারে। আর ডিরেকশনটা কোনো একদিন হয়তো হবে, আস্তে আস্তে একটু একটু করে। এখন তো এই পর্যন্ত অনেক ভালো ভালো ডিরেক্টরদের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে, কাজ করেছেন, তো তাদের সবার সাথে কাজ করতে গিয়ে আপনার কি মনে হচ্ছে তাদের থেকে একটু ডিফারেন্ট টাইপের আপনি বানানোর চেষ্টা করবেন, নাকি তাদের পথ ধরেই সামনে আগাবেন? মানে এখানে আমার মানে একটা আছে যে কারো মতো করে বা কারো ভাবনার মতো করে আসলে কখনোই কিছু হয় না। মানে যদি আমি যেমনই ভাবি না কেন, মানে আমার ছবিটা, আমার গল্পটা আমার মতো করেই আমি ভাববো এবং আমার মতো করেই দৃশ্যায়ন করার চেষ্টা করবো, তাহলেই বোধহয় পার্থক্যটা তৈরি হয়। সবাই যদি, যেমন মানে সারা পৃথিবীতে বিখ্যাত যে ফিল্ম মেকাররা আছেন, আমি যদি লাইক তারকা ফস্কি, তারপর বা আব্বাস কিয়ারোস্তামি, বা যদি স্পিলবার্গ বলি, বা মানে যার কথাই বলি, মাজিদি বলি, যার কথাই বলি, তাদের মতো করে ছবি বানানোর চেষ্টা করি। আসলে তাদের মতো করে তোমার দর্শক দেখতে চাইবে না, কারণ তাদের মতো ছবি দেখতে চাইলে তারা তাদের ছবিটাই দেখবে। বা বাংলাদেশের যদি বলি জহির রায়হান, আলমগীর কবির, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তারা যেরকম সিনেমা বানিয়েছেন, তো আমি সেরকম সিনেমা বানাবো কেন? তার কারণ হচ্ছে সবাই ঋত্বিক ঘটকের মতো গল্প দেখতে চাইলে ঋত্বিক ঘটকের ছবিটাই দেখবে, সত্যজিৎ রায়ের মতো গল্প দেখতে চাইলে সত্যজিৎ রায়ের ছবিটাই দেখবে। আমি আমার মতো করেই যতটুকু আমার সাধ্য আছে, মেধা আছে, তা দিয়ে একটা কাজ করব, যেটা আমার মতো করে, আমার মতো গল্প মানুষ দেখতে পাবে। পছন্দ হলে বেশি দেখবে, পছন্দ না হলে প্রত্যাখ্যান করবে।
কিন্তু কারো মতো করে আসলে কিছু ভাববার জায়গা নেই আসলে এখানে। হ্যাঁ, আমরা প্রতীক্ষায় থাকলাম আপনার স্বপ্নটি সফল হোক, সেই সাথে আমাদেরও তো একটি স্বপ্ন তৈরি হয়েছে যে আমরা রওনক হাসানকে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে পাবো এবং একটি ভালো চলচ্চিত্র পাবো। স্বপ্ন দেখতে থাকি, ইনশাআল্লাহ অবশ্যই পূরণ হবে স্বপ্নটি। আর একজন দর্শক আছেন আমাদের সাথে, তার কলটি একটু নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সালাউদ্দিন বলছি দুবাই থেকে। জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। হ্যাঁ, সালাম আলাইকুম রনক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, অনেকক্ষণ পর লাইন পেয়েছি। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। দুবাই থেকে ফোন করতেছি ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। দুবাই থেকে এত দূর থেকে আপনি ফোন করেছেন। আপনার নাটক, হ্যাঁ আপনার নাটক নিয়মিত দেখি, আপনার অভিনয় অনেক ভালো লাগে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমাদের নাটক দেখবেন, বাংলা নাটক দেখবেন, আর ভালো থাকবেন। অনেক দূর থেকে আপনি কল করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং কল করবার জন্য। মঞ্চ দিয়েই আপনার যাত্রাটি শুরু করেছিলেন বলছিলেন তখন, এখন মঞ্চের সাথে কিভাবে জড়িত রাখছেন আমি নিজেকে? নাগরিক নাট্য সম্প্রদায়ে এখনো আমি কাজ করি। এই মুহূর্তে আমি নাগরিকের অচলায়তন এবং কাঁঠালবাগান নাটকে অভিনয় করি। নতুন সামনে শো থাকলে সেই শোতে আমাকে দেখা যাবে। এখনো আমি থিয়েটারের সাথে আছি। আচ্ছা, এখন মনে হয় না যে এত টেলিভিশন নাটকের মাঝে বা এত অন্য ধরনের কাজের সাথে থিয়েটারকে মিস করা হয় না, বা আগের মতো কি মানে বেশি বেশি সময় দেওয়া হয়? সেই রকম হয়তো সময়টা দেয়া হয় না, সেটা সম্ভবও নয়। তবে তারপরও যতটুকু আমার সাধ্যে আছে ততটুকু আমি থাকতে চাই, করতে চাই। মানে থিয়েটার আমি করি না এটা আমি কখনোই ভাবতে পারি না। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো। হ্যালো। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম শুভ দুপুর। আসসালাম। আমার নাম ইতি, আমি ধানমন্ডি থেকে বলছি। জি, ইতি, কথা বলুন। আমি একটু রনক ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। কথা বলুন। ভাইয়া, আপনি বললেন যে থিয়েটার দিয়ে আপনার যাত্রা শুরু। থিয়েটারের প্রথম কোন নাটকটা আপনি করেছেন একটু যদি বলতেন তাহলে খুশি হতাম। আচ্ছা। আর আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম আমার যে থিয়েটার গ্রুপ, আমি প্রথম জয়েন করি হচ্ছে থিয়েটার আর্টে। তো থিয়েটার আর্টের হয়ে আমি প্রথম নাটকে অভিনয় করি প্রহেলিকা নাম। নাটকের রচনা এবং পরিচালনা ছিলেন আজিজুস সামাদ। ওই নাটকে আমি একটা প্রহরীর চরিত্রে অভিনয় করেছিলাম, যার কোনো সংলাপ নেই এবং চেহারাও দেখা যেত না, মুখ একটা মাস্ক দিয়ে ঢাকা, মুখোশ দিয়ে ঢাকা। আমি একটা বল্লম নিয়ে স্টেজে আসতাম হেঁটে, রাজা আসতো, রাজার পেছনে দাঁড়িয়ে থাকতাম, আবার রাজা বেরিয়ে যেত, আমি চলে যেতাম। আমার প্রথম অভিনয় হচ্ছে মঞ্চে এটা, প্রহেলিকা নাটকে। কোনো সংলাপ ছিল না, চেহারাও দেখা যেত না, মুখটা মুখোশ দিয়ে ঢাকা ছিল। এখানে আপনার ওই নাটকটি দেখতে গিয়ে আপনার নিশ্চয়ই কোনো আপনার নির্দিষ্ট কিছু দর্শক গিয়েছিল, আপনার কোনো বন্ধু বা আপনার কোনো কাছের মানুষ, কিন্তু তারা তখন শেষ করার পরে বলেনি তুমি কোথায় ছিলে? হ্যাঁ, এটা তো বলারই কথা। তুই কোথায় ছিলি বা আমি কোথায়, মানে তাই বুঝি ওই যে ওই চারজনের মধ্যে একজন আমি ছিলাম, কারণ চারজন প্রহরী ছিল। বিশ্বাস করতে কষ্ট হয়নি? ডিফিকাল্ট। তো এরকম ঘটনা আসলে একাধিক হয়েছে আমার স্টেজে। যেমন আমি একটা নাগরিকের একটা নাটক অভিনয় করি, ছায়ানট। ওখানে একটা আমি অন্যতম প্রধান চরিত্র অভিনয় করি, কিন্তু আমার বয়স হচ্ছে 80 বছর। 80 বছরের এক বৃদ্ধ চরিত্র অভিনয় করি আমি। তো ওখানে গেট আপ মেকআপ মিলিয়ে আমি মঞ্চ অভিনয় করে বেরিয়ে গেলাম 1.5 ঘন্টা। শো শেষ করে বেরিয়ে আসলাম, বন্ধুরা বলছে যে কিরে তুই কই? এই বেটা তোকে দেখলাম না, কি বিষয় কি? আমি তো স্টেজে ছিলাম, তুই কোনটা ছিলি? মানে এরকম ঘটনাও ঘটেছে যে আমাকে কেউ চিনতেই পারেনি আসলে। মাই গড, এটা তো একটা বিশাল, মানে কাজ করেও কাজের স্বীকৃতি পাচ্ছি না বন্ধুদের কাছে। মঞ্চের নাটক করে আসলে আপনার কি মনে হয়, মঞ্চের নাটক সহজ নাকি টেলিভিশন নাটক অনেক বেশি সহজ? আসলে সহজ আসলে পৃথিবীতে কিছুই নেই, মানে যে কোনো কাজই আসলে কঠিন। করতে পারলে সহজ, করতে না পারলে সব কাজই কঠিন। আর মঞ্চের বিষয়টা হচ্ছে, মঞ্চ এমন একটা জায়গা, আমি যখন স্টেজে দাঁড়িয়ে অভিনয় করি তখন মনে হয় যে আমি পৃথিবীর বাদশা। মানে এই ফিলিংটা আমাকে, অনুভূতি আমাকে কেউ দিতে পারবে বলে মনে হয় না। মানে একেবারেই অন্য একটা মানুষ হয়ে যাই আমি। তখন আমি পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে সৎ এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে হয় আমাকে। মনে হয় আমি রাজা। মঞ্চের বাইরে কখন এরকম মনে হয় যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি বা আমি পৃথিবীর বাদশা, কখন মনে হয়? এটা আসলে এভাবে মনে করবার জায়গা নেই, কারণ এটা একটা জীবনবোধ, জীবনযাপন। যে জীবনটা আমি যাপন করি সেই জীবনবোধের মধ্যেই যে অনুভূতিগুলো কাজ করে, যে ইন্দ্রিয়গুলো কাজ করে আমার, সেই জায়গা থেকে হচ্ছে যে আমি আমার জীবনটা কীভাবে যাপন করছি। আমি যদি সৎভাবে জীবনযাপন করি তাহলে সেটা আমার প্রতিটা কাজের মধ্যেই প্রতিফলিত হবে।
আমি যদি অসৎভাবে জীবনযাপন করি বা কুচিন্তা করি, অনৈতিক চিন্তা করি, সেটা আমার যে কোনোভাবেই প্রকাশ পাবে। তো ওইভাবে আসলে কখনো ভাবি না। তবে মঞ্চে যখন দাঁড়াই তখন আমার আসলে নিজেকে এরকম অনুভূতি হয় যে আমি পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ। বা আমি যখন অভিনয় করি টেলিভিশনে, যখন অ্যাকশন বলা হয়, কারণ ওই আপনি খুব একটা সিম্পল বিষয় যে কেন আসলে আমাকে মনে হয় আমি সবচেয়ে পবিত্র, যখন 5 4 3 2 1 0 অ্যাকশন বলে অথবা স্টেজে আমি যখন দাঁড়িয়ে অভিনয় করি, তখন পৃথিবীর কোনো অর্থনৈতিক চিন্তা, লোভ, লালসা, প্রেম, হিংসা, ঘৃণা কোনো বোধই আমার মধ্যে কাজ করে না। তখন আমি ওই চরিত্রটি হয়ে অভিনয় করি। সো আসলেই তো আমি ওই মুহূর্তে সবচেয়ে পবিত্র। আর একটানা সেই চরিত্রটিকে আপনি ধরে রাখছেন। এবং এর মধ্যে পৃথিবীর কোনো কিছুই সম্পর্কিত নয়। অর্থ, লোভ, লালসা, হিংসা, ঘৃণা, প্রেম কোনো কিছুই সম্পর্কিত নয়। তো আমি অবশ্যই আমি তখন সবচেয়ে বেশি পবিত্র। দারুণ, খুব ভালো লাগলো আসলে কথাগুলো জেনে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। অনুষ্ঠানের শুরুতে আমরা একটি কুইজ দিয়েছিলাম, যার সঠিক উত্তর অনেকেই দিয়েছেন। এখানে অনেকের নাম আছে, আপনি একজনের নাম ঘোষণা করবেন সঠিক উত্তরদাতার। আর আমি কুইজটি বলে দিচ্ছি। আমাদের আজকের কুইজ ছিল চ্যানেল আইতে প্রচারিত ধারাবাহিক নাটক আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এর পরিচালকের নাম কি। আর সঠিক উত্তরটি ছিল মাহফুজ আহমেদ। কি হচ্ছেন আমাদের আজকের বিজয়ী? নাম হচ্ছে ফাহিম, সাভার থেকে। ফাহিম, অনেক অনেক অভিনন্দন আপনাকে। চলুন দেখিনি কি আছে আপনার জন্য এবং যিনি আমাদের আজকের এই আয়োজনে প্রথম কল করেছেন। প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শোয়ের 2টি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। রৌনক হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য, আপনার ভালো লাগার কথাগুলো আমাদেরকে শেয়ার করবার জন্য এবং সেই সাথে আপনার স্বপ্নের কথাগুলো শেয়ার করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে চ্যানেল আইকে আমার আমার কি বলবো, আমার অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এমনি করে সবসময় আমাদের পাশে থাকবেন, সিটিসেল তারকা কথন দেখবেন, চ্যানেল আইয়ের সাথে থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভেচ্ছা সবাইকে।